আসসালামু আলাইকুম। তোমাদের যারা আমার সাথে প্রতিদিন আমার ক্লাসগুলোতে যুক্ত থাকো, আশা করি তোমাদের অপরিচিতা গল্পটা শেষ। আজকে আমরা অপরিচিতা গল্পের যে লেখক পরিচিতি আছে, সেই লেখক পরিচিতিটা জানবো এবং লেখক পরিচিতিটা যাতে সহজে মনে রাখা যায়, সেজন্য একটু বিশেষভাবে নোট করার চেষ্টা করব। আর গল্প সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে ক্লাসে জানার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। শুরুতেই আমি দেখো 4টা পয়েন্ট লিখে রাখছি। তোমরা নোট বানানোর সময় যে কোনো লেখক পরিচিতি, তোমরা বাংলা গল্প পড়ার সময় যে কোনো লেখক পরিচিতিটা এইভাবে নোট করে নিবা, সুন্দর করে একটা নোট করে নিবা। আর যারা আমার সাথে যুক্ত থাকবা তারা তো অবশ্যই আমি সাজায় দেব, সেই অনুপাতে নোট করে রাখলে যে কোনো সময় তোমাদের জন্য রিভিশন দিতে সহজ হবে বিষয়টা। ওকে, আচ্ছা, আমরা আজকে অপরিচিত গল্পের লেখক পরিচিতিটা জেনে নিব একদম কমপ্লিট নোট আকারে। ঠিক আছে, তো অপরিচিত গল্পের লেখক পরিচিতি জানতে গেলে শুরুতেই লেখক নামটা জানতে হবে। লেখক পরিচিতির শুরুতেই যেটা থাকে সেটা হচ্ছে নাম, তাই না? তো অপরিচিত গল্পের লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিত গল্পের লেখক, এটা তোমরা অনেকেই জানো। তবে তার ছদ্মনামটা কিন্তু পাশাপাশি তোমাকে মনে রাখতে হবে। তার ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর। ঠিক আছে, তো অপরিচিত গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর। এটা এমসিকিউ এবং ক মার্কের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, তারপর তার বংশ পরিচয়ের মধ্যে আসবো। বংশ পরিচয় হচ্ছে তার সেকেন্ড স্টেপ। তোমরা যখন নোট করবা ঠিক এভাবেই নোট করবা। বংশ পরিচয়ে তার পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা হচ্ছে সারদা দেবী। ঠিক আছে, তার পিতা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও একজন জমিদার ছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরও জমিদার ছিলেন এবং তার পূর্ববর্তী যত বংশধর ছিল সবাই বংশধর, মানে বংশ ক্রমান্বয়ে জমিদার। ঠিক আছে, আচ্ছা, তাদের বংশটা হচ্ছে জমিদার বংশ। আমি দেখো সাইডে ছোট করে লিখে দিয়ে রাখছি যে তাদের বংশটা হচ্ছে জমিদার বংশ। এরপর তার জন্ম তারিখে আসো। তার জন্ম তারিখ হচ্ছে 7ই মে 1861 খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দটা ব্যবহার করা হয় ইংরেজি যেই সালগুলা গণনা করার সময়। ইংরেজি যেই সালগুলো আছে এগুলো গণনা করার সময় এই খ্রিস্টাব্দটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো তোমরা এইটা নোটের মধ্যে লিখবে যে 7ই মে 1861 খ্রিস্টাব্দ, এটা হচ্ছে ইংলিশ তারিখ, মানে ইংরেজি যেই সন এইটার তারিখ, এবং 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। এই যে বঙ্গাব্দ, এটা হচ্ছে বাংলা তারিখ। তো বাংলা তারিখটাও মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ, আর ইংরেজিটা হচ্ছে 7ই মে 1861 খ্রিস্টাব্দ। আর তার জন্মের স্থান হচ্ছে জোড়াসাঁকো, কলকাতা, ভারত। জোড়াসাঁকো হচ্ছে তার গ্রামের নাম, কলকাতা হচ্ছে প্রদেশের নাম। কলকাতা হচ্ছে তার প্রদেশের নাম এবং ভারত হচ্ছে তার দেশ। ঠিক আছে, তো ভারতের কলকাতা প্রদেশের জোড়াসাঁকো গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন এইটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। তোমাদের যারা শুধু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে চাও তারা এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। তবে যারা একটু বাড়তি শিখতে চাও তারা এটা মনে রাখতে পারো। তার শিক্ষা জীবন, তিনি ওরিয়েন্টাল সেমিনারি স্কুল, সেন্ট জেভিয়ার্স স্কুল এবং বেঙ্গল একাডেমি সহ আরও কিছু স্কুলের মধ্যে পড়াশোনা করেন। যারা শুধু শর্টকাট নোট করতে চাও তারা এইটা লিখার দরকার নেই, আর যারা একটু বাড়তি জানতে চাও তারা এটা লিখে নিও। এর পরের যেই পর্বটা আছে সেটা হচ্ছে পেশা। ঠিক আছে, তার পেশা হচ্ছে, তিনি যেহেতু জমিদার বংশের ছিলেন সেজন্য তিনি কোনো প্রকার চাকরি বা যে কোনো ধরনের কাজ তিনি করেন নাই। তিনি শুধুমাত্র বাবার জমিদারিটাই দেখাশোনা করছেন, এটাই হচ্ছে তার পেশা। তার পেশার মধ্যে আর বিশেষ কিছু নাই, তিনি শুধুমাত্র বাবার জমিদারি দেখাশোনা করছেন, এই জন্য আমি এটাই লিখে রাখছি। এবং এই জমিদারি দেখাশোনা করার জন্য তিনি দীর্ঘদিন কুষ্টিয়ার শিলাইদহ এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থান করেন। এই দুটো কিন্তু বাংলাদেশে, যদিও বা তখন তিনি কলকাতায় ছিলেন, কিন্তু তখন এই ভারত এবং বাংলাদেশের পুরা জায়গাটা একটা ছিল। ঠিক আছে, তো যারা বাংলা ভাষায় কথা বলতো ওই পুরা জায়গাটাকে বাংলা বলা হতো। তো ওই জায়গাটার সাথে এই কুষ্টিয়ার শিলাইদহ মানে পুরা বাংলাদেশটা কানেক্টেড ছিল। এই জন্য তিনি, তার বাবার জমিদারি কিন্তু এই যে কুষ্টিয়া, সিরাজগঞ্জ এগুলোর মধ্যেও ছিল। ঠিক আছে, এই জন্য তিনি বাবার জমিদারি দেখাশোনা করার জন্য কুষ্টিয়ায় ছিলেন, কুষ্টিয়ার শিলাইদহের মধ্যে এবং সিরাজগঞ্জের শাহজাদপুর, এই দুইটা স্থানের মধ্যে তিনি ছিলেন। সিরাজগঞ্জের শাহজাদপুর এবং কুষ্টিয়ার শিলাইদহ এই দুইটা জায়গার মধ্যে তিনি তার বাবার জমিদারি দেখাশোনা করার জন্য দীর্ঘদিন ছিলেন। এবং এই সময়টা, এই কুষ্টিয়ার শিলাইদহ এবং সিরাজগঞ্জের শাহজাদপুর, এই সময়টাতে তিনি ব্যাপক পরিমাণ ছোট গল্প রচনা করছেন এবং খুব সুন্দর সুন্দর ছোট গল্পগুলা তিনি এই সময় রচনা করছেন। এই জন্যে এই সময়টাকে ছোট গল্প রচনার স্বর্ণযুগ বলা হয়। আমি একটু ছোট করে লিখে দেই, ছোট গল্প রচনার স্বর্ণযুগ। ছোট গল্প রচনার
স্বর্ণযুগ। একটু লেখা হয়তো বা খারাপ হয়েছে, তোমরা একটু সুন্দর করে লিখে নিবা যে যেই সময়ে, তোমার লাইনটা এইভাবে লিখবা যে যেই সময়টুকু কুষ্টিয়ার শিলাইদহ এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে তিনি অবস্থান করেন, ওই সময়টাকে ছোট গল্প রচনার স্বর্ণযুগ বলা হয়। কেন ছোট গল্প রচনার স্বর্ণযুগ বলা হয়? কারণ ওই সময়টাতেই তিনি খুব সুন্দর সুন্দর ছোট গল্প এবং অনেক বেশি পরিমাণে ছোট গল্প রচনা করছেন, ঠিক আছে? ওই জন্য ওই সময়টুকু ছোট গল্প রচনা স্বর্ণযুগ হিসেবে বলা হয়। এরপর আছে পুরস্কার এবং সম্মাননা। এখানে একটু মনে রাখার টেকনিক অবলম্বন করবা, না হলে মনে থাকবে না। 1913 সাল দিয়ে দুইটা জিনিস মনে রাখবা। 1913 সালে তিনি নোবেল পাইছেন, আবার 1913 সালেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পাইছেন। ডিলিট একটা উপাধির নাম, ঠিক আছে? তো এই উপাধিটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1913 সালেই পাইছেন। তাহলে 1913 সাল দিয়ে তুমি দুইটা জিনিস মনে রাখবা, 1913 সালে নোবেল পাইছেন, আবার 1913 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধিও পাইছেন। আবার সাথে সাথে এই ডিলিট উপাধি দিয়ে আরো জিনিস মনে রাখবা। ডিলিট উপাধি আরো দুই জায়গা থেকে পাইছেন, একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 1936 সালে, আর একটা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় 1940 সালে। তাহলে তোমরা শুরুতেই 1913 সাল এটা একটু মাথায় সেট আপ করবা, করার পর মনে রাখবা 1913 সালে নোবেল পাইছেন এবং 1913 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পাইছেন। ব্যাস এইটুকু যখন মানে মাথায় ঢুকে গেল, এরপর তোমরা মনে করবা যে ডিলিট উপাধি আরো দুই জায়গা থেকে পাইছেন, একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই দুইখান থেকেও তিনি ডিলিট উপাধি পাইছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1936 সালে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 1940 সালে। যদিও বা এখনকার পরীক্ষাগুলোতে সাল তেমন একটা আসে না, তারপরেও তোমরা জেনে রাখবা। আর সাল যদি মনেও না থাকে, কমপক্ষে এইটুকু মনে রাখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়, এই তিনটা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি পাইছেন, আর নোবেল পাইছেন 1913 সালে। এটা তোমাকে মনে রাখতেই হবে। এরপর 7 নম্বর স্টেপে তার মৃত্যুর সনটা আমি দিয়ে দিছি। মৃত্যু তার 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ। এই যে আবার বলতেছি, খ্রিস্টাব্দ হচ্ছে ইংরেজি যেই তারিখটা, 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন, এটা হচ্ছে ইংরেজিটা। এবং বাংলাটা, বঙ্গাব্দ যেটা, এটা হচ্ছে বাংলাটা 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ, এটা হচ্ছে বাংলা তারিখ। এই তারিখে তিনি মৃত্যুবরণ করেন। কোথায় মৃত্যুবরণ করেন? স্থান, কোথায় মৃত্যুবরণ করেন? স্থানটা হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে, অর্থাৎ তিনি যেখানে জন্মগ্রহণ করছেন সেইখানেই মৃত্যুবরণ করছেন। জোড়াসাঁকোর মধ্যে তাদের যেই ঠাকুরবাড়ি আছে কলকাতায়, কলকাতার এই জোড়াসাঁকোর গ্রামের ঠাকুরবাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। এর পরের যে স্টেপটা আমরা করব সেটা হচ্ছে তার সাহিত্য সাধনা। যেহেতু সাহিত্য সাধনাটা মনে রাখতে, মানে সাহিত্য যেগুলো তিনি লেখালেখি করছেন এগুলো মনে রাখতে তোমাদের একটু সমস্যা হয়, এই জন্য আমি বিশেষ বিশেষ কিছু টেকনিক নিজে থেকে বানাইছি, যেগুলো তোমাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আমি সাহিত্য সাধনাটা একবারই শেষের স্টেপ রাখছি। মৃত্যু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ঘটনাগুলো, এগুলো এতক্ষণ কিন্তু দেখাইলাম। আর সাহিত্য সাধনাটা একদম শেষে এই জন্য রাখছি যাতে এটা সুন্দর করে বোঝাই দিতে পারি এবং তোমাদেরকে মনে রাখার কিছু টেকনিক বোঝাই, মানে শিখাই দিতে পারি। আচ্ছা, প্রথমে দেখো তার প্রথম ছোট গল্প, এটা তোমরা আলাদাভাবে মনে রাখবা যে তার প্রথম ছোট গল্প ছিল ভিখারিনী। 1284 বঙ্গাব্দে এটা লেখেন তিনি এবং 16 বছর বয়সে। 16 বছর বয়সে, সালটা কত? 1284 বঙ্গাব্দ, বাংলা সাল, ঠিক আছে? আর গল্পটার নাম কি? ভিখারিনী। এটা হচ্ছে তার সর্বপ্রথম লেখা গল্প, সর্বপ্রথম লেখা গল্প। মাত্র 16 বছর বয়সে যখন তিনি স্কুলের মধ্যে পড়েন সেই সময়ে এইটা লেখেন, ফলে সবাই বুঝতে পারে তার ভিতরে একটা কবির প্রতিভা আছে, মানে তার কবির যেই প্রতিভা, এই প্রতিভাটা এই গল্প লেখার মাধ্যমে সবাই বুঝতে পারে। তাহলে তার প্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিনী, সালটা হচ্ছে 1284 বঙ্গাব্দ এবং 16 বছর বয়সে। এই তথ্যটা আলাদাভাবে মনে রাখবা, ব্যাস। সর্বশেষ গল্প, যেহেতু প্রথম গল্পটা জানলাম, শেষ গল্পটাও জানতে হবে, কারণ হুট করে এমসিকিউর মধ্যে দিয়ে দেয় যে তার প্রথম গল্প কোনটা, হুট করে আবার দিয়ে দেয় তার শেষ গল্প কোনটা, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ গল্প কোনটা। এই জন্য আমরা এইগুলা স্টেপ দিয়ে লিখে রাখছি আলাদা করে। তাহলে তার সর্বশেষ গল্পটা হচ্ছে মুসলমানের গল্প, এইটা একটু মনে রাখতে হবে তোমাকে, আর এইটা একটু আলাদাভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? এরপর আমরা উপন্যাস, নাটক, তারপর প্রবন্ধ যেগুলো আছে এগুলোর দিকে আগাবো। দেখো, শুরুতেই আমি উপন্যাস দিয়ে রাখছি। উপন্যাস হচ্ছে তোমাদের বইয়ে যেগুলো আছে এইগুলাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই আমি বইয়ের বাইরে আর কিছু নেই, বইয়ে যেই কয়টা আছে এই কয়টাই নিছি এবং সাজায় লিখে দিছি। হ্যাঁ, চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ, এই কয়টা তোমাদের বইয়ে দেওয়া আছে, এই জন্য আমি এই কয়টাই নিছি, এর বাইরে আর নেই। তোমাদের পরীক্ষায় আসলে এইগুলোর মধ্যে থেকেই আসবে। দেখো, আমি মনে রাখার একটা টেকনিকও সাথে দিয়ে দিছি, তোমরা এই লাইনটা মাইন্ডে সেট আপ করে নিবা এবং লাইনটা খুবই মজাদার, যার কারণে তোমাদের মনে থাকবে আশা করি। দেখো, চোখের বালি, এই অংশ, এইটা আছে চোখের বালি, গোরা মিয়া শেষের কবিতা পড়ে চতুরঙ্গ দিয়ে ঘরে বাইরে যোগাযোগ করেন। এই লাইনটা জাস্ট যদি তুমি মনে রাখো, এটা দিয়ে তুমি উপন্যাসের সব কয়টা নাম মনে রাখতে পারবা। দেখো, চোখের বালি,
এটা দিয়ে তুমি মনে রাখবে যে চোখের বালি, সরাসরি মনে রাখতে পারবা। এরপর আছে গোরা, এই যে গোরা সরাসরি তুমি মনে রাখতে পারবা। এরপর হচ্ছে মিয়া, এটার দরকার নেই, এটা কেটে দাও। এরপর হচ্ছে শেষের কবিতা, এই যে শেষের কবিতা, এই যে শেষের কবিতা, সরাসরি পুরো নামটাই দেখো দিয়ে দিচ্ছে, যাতে ভোলার কোনো সুযোগ নাই। পরে এটা দরকার নাই, চতুরঙ্গ, এই যে চতুরঙ্গ, সরাসরি একদম পুরো নামটাই দিয়ে দিচ্ছি। ঘরে বাইরে, ঘরে বাইরে, এই যে ঘরে বাইরে, এই যে ঘরে বাইরে, ঠিক আছে। এবং যোগাযোগ, এই যে যোগাযোগ যেটা আছে, এই যে যোগাযোগ, ঠিক আছে। তো তোমরা এই লাইনটা যদি শুধু মনে রাখো, এইখান থেকে দেখো তোমার প্রত্যেকটা উপন্যাসের নাম সুন্দর করে তুমি মনে রাখতে পারো। এবার আমরা তার কিছু নাটক দেখে নেব। আমি বলছি বারবার যে বইয়ের বাইরে আমি কিছুই নেই, কারণ তোমার পরীক্ষার মধ্যে শুধুমাত্র বইয়ের ভিতর থেকে আসবে। তো তোমার বইয়ের মধ্যে উপন্যাস ছিল এবং নাটক ছিল, এর পরের স্টেপটা আমি নাটক নিছি। দেখো নাটক হচ্ছে তার রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা এবং রক্তকরবী, এইগুলো তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে। এবং মনে রাখার জন্য একটা লাইন দেখো, রক্তরবীর রাজা মুক্ত ডাকঘরে অচল হয়ে আছেন। এই লাইনটা যদি তুমি মনে রাখো, এই লাইনটার মাধ্যমে প্রত্যেকটা নাটকের নাম তুমি মনে রাখতে পারবে। দেখো রক্তকরবী, রক্তকরবী, এটা দিয়ে তুমি মনে রাখবা এই যে রক্তকরবী, এটা হচ্ছে রক্তরবী দেওয়া আছে, এটা রক্তরবী দিয়ে তুমি মনে রাখবা রক্তকরবী। রাজা, এটা দিয়ে তুমি মনে রাখবা এই যে রাজা, ঠিক আছে। মুক্ত ডাকঘর, এই যে মুক্ত দিয়ে তুমি মনে রাখবা মুক্ত ধার, মুক্ত দিয়ে মনে রাখবা কি মুক্ত ধারা। এর চাইতে সহজ পদ্ধতি আর মনে হয় না আছে, ঠিক আছে। এরপর হচ্ছে ডাকঘর, এই যে ডাকঘর। এরপর হচ্ছে অচল, এটা দিয়ে তুমি মনে রাখবা এই যে অচল আয়তন। আর হয়ে আসেন এটা দরকার নেই, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা এই নাটকের নাম কিন্তু এই লাইনটার মধ্যে ইনক্লুড করে দিছি। তো তোমরা এই লাইনটা যদি মনে রাখো, নাটকগুলোর নাম অটোমেটিক মনে রাখতে পারবে। এইবার আমরা তার সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি 3টে স্টেপে রাখছি। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে জানা দরকার, কারণ এমসিকিউতে তোমার এই তথ্যগুলো হেল্প করবে। দেখো শুরুতে আমি যে জিনিসটা লিখে রাখছি যে দীর্ঘ 64 বছরে 95টি ছোট গল্প তিনি রচনা করেন, মানে তার সারা জীবনে তিনি 95টি ছোট গল্প রচনা করছেন। তার জীবন সময়টা হচ্ছে 64 বছর। এটা দিয়ে আমি বুঝাইছি যে তার পুরা জীবনের সময়টা হচ্ছে 64 বছর। এই 64 বছর বয়সে মানে পুরা জীবনে তিনি 95টি ছোট গল্প রচনা করেন। তার এই ছোট গল্পগুলা গল্পগুচ্ছ নামক একটা বই আছে, সেই বইয়ের মধ্যে তার এই গল্পগুলা সংকলন করা হয়। মানে এই তার গল্পগুলা, ছোট গল্প যেগুলো লিখছেন, এগুলা গল্পগুচ্ছ নামক একটা বইয়ে এইগুলা রাখা হয়। তার ছোট গল্পগুলা গল্পগুচ্ছ নামক যেই বই, ওই বইয়ের মধ্যে রাখা হয়। এই জন্য আমি লিখছি যে গল্পগুচ্ছে এইসব গল্প তিনি মানে সংকলিত করা হয়, এইসব গল্প সংকলিত করা হয়। এই যে পয়েন্টটা তোমার খাতার নোট খাতার মধ্যে লিখে রাখবা, কারণ এই পয়েন্টটা তোমাকে এমসিকিউতে হেল্প করবে। সে গল্পস্বল্প এবং লিপিকা, এই 3টা গ্রন্থ মানে এই 3টা বই, তার আরো ছোট গল্প সংকলিত হয়। এই 3টা বইয়ের মধ্যে তার আরো যেই সকল ছোট গল্প ছিল, ওইগুলা এই 3টা বইয়ের মধ্যে রাখা হয়। এই জিনিসটাই বুঝাইছি। তো এই জিনিসটা তোমাকে এমসিকিউ এ হেল্প করবে। শেষ যে পয়েন্টটা আমি রাখছি, এটা হচ্ছে তিনি বাংলা সাহিত্যে প্রথম ছোট গল্প রচনা করেন। মানে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের আগে আর কেউ ছোট গল্প লেখে নাই। সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের মধ্যে ছোট গল্প লেখেন। এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ এখান থেকে চলে আসবে যে সর্বপ্রথম বাংলা সাহিত্যে ছোট গল্প কে রচনা করেন, নিচে অনেকগুলো কবির নাম দিয়ে দিবে বা লেখকের নাম দিয়ে দিবে। তো তোমাকে ওইখান থেকে সিলেক্ট করতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে প্রথম ছোট গল্প রচনা করেন। এখান থেকে প্রশ্ন আসবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প কোন গ্রন্থে বা কোন বইয়ের মধ্যে সংকলন করা হয় বা রাখা হয়, ঠিক আছে। তার অপশনগুলোর মধ্যে এই 3টার যে কোনো একটা নাম আর বাকি 3টা অন্য অন্য লেখকের বইয়ের নাম দিয়ে দিবে। হ্যাঁ, তোমাকে ওই অপশনগুলোর মধ্যে থেকে এই 3টার যে কোনো একটা নাম যেটাতে দেখতে পাবা, ওইটাই হবে সঠিক উত্তর। এবং এই জিনিসটা এই লাইনটা থেকে তোমার যে প্রশ্নটা আসবে যে তিনি সারা জীবনে কতটি ছোট গল্প রচনা করেন, সঠিক উত্তর হবে 95টি। যে অপশনের মধ্যে 95টি ছোট গল্প অপশন থাকবে, ওইটা তুমি দাগাই দিবা। এবং আরো একটা প্রশ্ন হইতে পারে যে তার ছোট গল্পগুলা কোন বইয়ের মধ্যে সংকলন করা হয়, কোন গ্রন্থের মধ্যে সংকলন করা হয়। অপশনের মধ্যে তুমি গল্পগুচ্ছ যেখানে দেখতে পারবা, সেটাই হবে সঠিক উত্তর, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য হেল্প। আর আগে যে তথ্যগুলো দিলাম, কবি পরিস্থিতির জন্ম থেকে নিয়ে সাহিত্য সাধনা পর্যন্ত, এই তোমার যেই অংশগুলো আছে, এগুলা থেকেও কিন্তু এমসিকিউ এবং কমার যে কোনোখানে প্রশ্ন আসতে পারে। তো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পারছো, এবং যে কোনোখানে যদি তোমার কোনো সমস্যা হয়
কবি পরিচিতি বা অপরিচিতা পড়তে গিয়ে যে কোনোখানে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি সরাসরি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে এবং ফেসবুকে পেজ আছে, যে কোনোখানে গিয়ে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো, সেখানে তোমাকে বুঝাই দেওয়া হবে। ওকে, আচ্ছা, আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।